আজকে we will start with uniform circular motion. Okay, আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন জানার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ডু উই মিন বাই সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি বলতো? ভেলোসিটি জিরো, আচ্ছা নাও হতে পারে সেটা। মোশন ইন সার্কুলার পাথ, আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবি, সার্কুলার মোশন কি ট্রান্সলেশনাল মোশন না রোটেশনাল মোশন? না, সার্কুলার মোশন হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। প্রশ্ন হচ্ছে স্যার কেন? স্যার এই ফ্যানটাও তো ঘুরছে, এটা তো রোটেশন বলছি, তাহলে সার্কুলার মোশনকে কেন আমরা ট্রান্সলেশনাল মোশন বলবো? একটা ছোট্ট জিনিস তার জন্য আমাকে বুঝতে হবে। আমরা বলেছিলাম যে রোটেশনাল মোশন আর সার্কুলার মোশনের মধ্যে ডিফারেন্সটা অনেকের মনে নেই। দেখো, রোটেশনাল মোশন হচ্ছে এমন একটা টাইপের মোশন যেখানে একটা বডিরই ডিফারেন্ট বডি পার্ট ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করবে। ওকে, যেমন ধরো আমি হাতটাকে এরকম করে যদি ঘুরি, আমার এই কোনায়ের যে স্পিড আর আমার এই বুকের এখানের যে স্পিড দুটো আলাদা। ভালো করে খেয়াল করে দেখো, আশা করি বুঝতে পারছো। ফ্যানটার দিকে তাকাও, ফ্যানটার সেন্টারের যে স্পিড আর ব্লেডের কোনার যে স্পিড দুটো আলাদা, তাই না? বোঝাই যাচ্ছে ব্লেডের কোনার স্পিডটা অনেকটা বেশি, সেন্টারের স্পিডটা অনেকটা কম, রাইট? তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে ট্রান্সলেশনাল মোশন তাহলে কি হবে? এনি কাইন্ড অফ মোশন যে মোশনটায় হোল বডির স্পিড সেম থাকবে। ওকে, আচ্ছা একটু বুঝি তাহলে। সাপোজ মনে করো এইটা একটা ফ্যান। ওকে, ইমাজিন করো এটা একটা ফ্যান, এটা হচ্ছে সেই ফ্যানের ব্লেডটা এরকম একটা পাথে রোটেট করছে। অবভিয়াসলি আমরা এটা দেখে বুঝতে পারবো যে ব্লেডের এই পোর্শনের যা স্পিড আর এই পোর্শনের যা স্পিড দুটো ডিফারেন্ট। এই পোর্শনের স্পিড কম, এই পোর্শনের স্পিড কি বেশি। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু ইমাজিন কর যদি আমি এরই জাস্ট একটা পয়েন্টকে একটু মার্ক করে দিই এবং আর বাকি ফ্যানটাকে তো দেখতে পাচ্ছি না, শুধু আমি এই পয়েন্টটাকে দেখতে পাচ্ছি। এবার চোখ বন্ধ করে শুধু পয়েন্টটায় ফোকাস কর, আর ওই পয়েন্টটা ঘুরছে, কিরম দেখাবে? ঠিক এইরকম একটা পাথ দেখাবে না, তাই না? আর এই পয়েন্টটার এই পাথের তুলনায় যদি অনেকটা দূরে হয় তাহলে আমি ইমাজিন করতে পারবো যে এই পয়েন্টটার প্রত্যেকটা জায়গারই স্পিড একই সেম। পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে একটা ডাইমেনশনলেস জিনিস, এটা ডাইমেনশন হয় না। যতটা ছোটো তুই ইমাজিন করতে পারিস, কোনো একটা ডট যতটা ছোটো তুই ইমাজিন করতে পারিস সেটাই তো আমার পয়েন্ট। তার মানে এটা যদি একটা পয়েন্ট হয়ে থাকে, তার মানে এখান থেকে কি বুঝবো যে তাহলে তার স্পিড নিশ্চয়ই প্রত্যেকটা মোমেন্টে সেম থাকবে। সো ফ্যান ইজ অ্যান এক্সাম্পল অফ রোটেশনাল মোশন, বাট দ্য পয়েন্ট অন দ্য ফ্যান ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কুলার মোশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মার্ক করো সবাই যে এটা হচ্ছে এক্সাম্পল অফ সার্কুলার মোশন আর ফ্যান ইজ অ্যান এক্সাম্পল অফ রোটেশনাল মোশন। ওকে, ক্লিয়ার এইটুকু? কোনো ডাউট আছে আমাদের? না। আচ্ছা, এবার আমরা সার্কুলার মোশন বুঝে গেছি। আমরা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নর্মাল সার্কুলার মোশন অ্যান্ড আ ইউনিফর্ম সার্কুলার মোশন। একটা সার্কুলার মোশন আর ইউনিফর্ম সার্কুলার মোশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতে পারবি কেউ? ইউনিফর্ম ভেলোসিটি, আচ্ছা ইউনিফর্ম স্পিড কোনটা ঠিক? ইউনিফর্ম ভেলোসিটি না ইউনিফর্ম স্পিড? ইউনিফর্ম স্পিড। আচ্ছা, একটা জিনিস একটু দেখব। সাপোজ একটা বডি একটা সার্কুলার পাথে মুভ করছে। এটা দেখার সব থেকে ভালো উপায় হচ্ছে যখন তুমি একটা ফ্যানকে জাস্ট সুইচ অন করছো। এই ফ্যানটাকে আমি সুইচ অন করে দিলাম, দেখছিস ফ্যানের স্পিড বাড়ছে। আবার অফ করে দিলাম, দেখ ফ্যানের স্পিডটাও কমছে না? এবার ফ্যানের উপরে যদি একটা কোনো ডট দিই তাহলে সেই ডটটার স্পিডটাও বাড়বে, সেই ডটটার স্পিডটাও কমবে, তাই না? রাইট? আচ্ছা, তাহলে দুটো সিচুয়েশানেই সার্কুলার পাথ এক্সিকিউটেড হচ্ছে। এখানেও সার্কুলার পাথ এক্সিকিউটেড হচ্ছে, এখানেও সার্কুলার পাথ এক্সিকিউটেড হচ্ছে, তাই না? দুটো সিচুয়েশনে কি হচ্ছে? সার্কুলার পাথ এক্সিকিউটেড হচ্ছে। কিন্তু একটা সিচুয়েশনে কি হচ্ছে, দেখ ধীরে ধীরে ওর স্পিডটাও কমছে, তাই না?
কমছে তো। আর একটা সিচুয়েশন হচ্ছে এই যে ফ্যানটা অনেকক্ষণ ধরে চলছে, এর কি স্পিড কমছে, স্পিড বাড়ছে, কিছু হচ্ছে? শুনতে পাচ্ছি না, কিছু হচ্ছে? গুড। তার মানে যদি এইরকম হয় যে ওর যে কোনো একটা মোমেন্টে যা স্পিড ছিল, একটু মোমেন্ট পর গিয়ে তার স্পিডটা চেঞ্জ হয়ে গেল বা আরও কমে গেল, যে কোনো একটা হতে পারে, স্পিড বাড়তে পারে, স্পিড কমতে পারে, এই সিচুয়েশনটাকে আমরা বলবো নন ইউনিফর্ম সার্কুলার মোশন আর সিম্পলি সার্কুলার মোশন। এটাকে বলবো নন ইউনিফর্ম সার্কুলার মোশন। লিখে নাও, নন ইউনিফর্ম সার্কুলার মোশন, আর সিম্পলি এটাকে বলতে পারি সার্কুলার মোশন। ক্লিয়ার? এবার এটার ক্ষেত্রে ভাববো, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এই কেসটা। এটার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে সাপোজ এইখানে ওর স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড, এটা ঘুরছে, এখান থেকে কোনো একটা জায়গায় এলো, এইখানে ওর স্পিড 10 মিটার পার সেকেন্ড, আবার কোনো একটা জায়গায় এলো, স্পিড 10 মিটার পার সেকেন্ড, স্পিড 10 মিটার পার সেকেন্ড, স্পিড 10 মিটার পার সেকেন্ড, স্পিড 10 মিটার পার সেকেন্ড। স্পিড চেঞ্জ হলো না। হোয়াট অ্যাবাউট ভেলোসিটি? ভেলোসিটির কী হলো? চেঞ্জ হলো। গুড। তার মানে যখন এই দিকে ছিল তখন ডাইরেকশনটা এইদিকে ছিল, যখন এখানে এলো ডাইরেকশনটা এখানে গেল, এখানে এলো ডাইরেকশনটা এখানে, ডাইরেকশনটা এখানে, তাহলে কি হচ্ছে? দি ডাইরেকশন ইজ চেঞ্জিং। তার মানে প্রত্যেকটা মোমেন্টে ম্যাগনিটিউড সেম থাকলেও প্রত্যেকটা মোমেন্টে আলটিমেটলি তার ডাইমেনশন চেঞ্জ করে যাচ্ছে। এরকম যে কোনো একটা গল্প যেখানে সবসময় তার ডাইরেকশন চেঞ্জ করতে থাকে, তাকে আমি চেঞ্জ ইন ভেক্টর বলতে পারি। তো তাহলে যদি এই ভেলোসিটি একটা ভেক্টর হয়, যদি ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, তাহলে আমি বলতে পারবো যে ভেলোসিটি ভেক্টরটার চেঞ্জ হচ্ছে, বলতে পারি। তার মানে এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দ্যাট দ্য ভেলোসিটি ভেক্টর ইজ চেঞ্জিং। ভেলোসিটি ভেক্টর হচ্ছে চেঞ্জ করছে, বাট স্পিড স্কেলার ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কি শুধু ভেলোসিটি চেঞ্জ করছে নাকি আরও অন্য কিছুও চেঞ্জ হচ্ছে? অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা চলো এটাকে বোঝার জন্য আমরা ব্যাপারটাকে একটু সহজ করি, একটু সহজ করা যাক। মনে করো এই পাশে যে ছবিটা আঁকছি সেটাও একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাও একটা ইউনিফর্ম সার্কুলার মোশন। আমাকে একটা কথা বলো, সাপোজ যে কোনো একটা মোমেন্টে আমার স্পিড ভি এইদিকে, ভেক্টর ধরতে পারো, ডাইরেকশন ইন্ডিকেট করে দিচ্ছি, অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? এই দিকে, তাই তো? অ্যাক্সিলারেশন এদিকে হবে। দেখো প্রথম জিনিসই বললাম যে এইটা আর একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের এক্সাম্পল, ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশনে ভেলোসিটি চেঞ্জ হয়, স্পিড চেঞ্জ হয় না, স্পিড কনস্ট্যান্ট থাকে। তার মানে এখানে যে ভেলোসিটি আছে তার ডাইরেকশন পাল্টাবে কিন্তু তার ম্যাগনিটিউডও সেম থাকবে, তার মানে এখানে এসেও তার ম্যাগনিটিউড সেমই আছে। আচ্ছা আমরা কি পড়েছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন? মনে পড়ছে? সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কোন দিকে ডাইরেক্টেড হয়? ভেতরের দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার, তাই ওটাকে সেন্ট্রিপেটাল বলে। ফিউগাল মানে অ্যাওয়ে ফ্রম দ্য। গুড। তার মানে এই অবস্থায় যদি আমি কোনো একটা অ্যাক্সিলারেশনকে ইমাজিন করতে পারি তাহলে সেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে, ওটা সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল কি রিয়েল না ফলস? তাহলে ওটা কি ফোর্স বলবো না বলবো না? বলবো না। তাহলে ওটা কি? ওটা ভেবাচাকা। বোঝা গেল? তাহলে এটা কি? সেন্ট্রিপেটাল ফোর্স। এটা আমার কাছে এক্সিস্ট করে, সেন্ট্রিফিউগালটা এক্সিস্ট করে না। ওকে, ওটা একটা গল্প টাইপের। একইভাবে তাহলে এই পজিশনে যখন থাকবো তখন অ্যাক্সিলারেশন এই দিক বরাবর হবে না, তাই তো? কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালু কি সেম থাকলো? ভ্যালু সেম থাকবে। ডাইরেকশন কি সেম থাকলো? না, দ্য ডাইরেকশন হ্যাজ চেঞ্জড। তাহলে এখানে দুজন পেছন লাইনে চলে যাও, এখানে মাঝখানে দুজন পেছন লাইনে চলে যাও। এখানে কি হলো যে অ্যাক্সিলারেশনটা কি হলো? চেঞ্জ হয়ে গেল। ভেলোসিটি কি হলো? চেঞ্জ হয়ে গেল। স্পিড কি হলো? কনস্ট্যান্ট থাকলো। তাহলে তিনটে পয়েন্ট নোট করব যে ইউনিফর্ম সার্কুলার মোশনে স্পিড
কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন সেম, ভেলোসিটি সেম। ওকে, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ। আচ্ছা, আর একটা জিনিস একটু মাথায় রাখবো। আচ্ছা, অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে কিন্তু স্পিড তো চেঞ্জ হচ্ছে না। তার মানে যে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে সেই অ্যাক্সিলারেশনটা তাহলে শুধু ডাইরেকশনের জন্য চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? তাহলে এখানে যে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে সেটা কার জন্য? সেটা ডিউ টু ডাইরেকশন। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওকে, কার ক্ষেত্রে? ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্ম হলে গল্প আলাদা হবে, সেটা আমরা আলোচনা করব। বাট ফর ইউনিফর্ম সার্কুলার মোশন শুধু ডাইরেকশনের জন্য এ আর হচ্ছে। পুরোপুরি পরিষ্কার? ওকে, চলো আসি আমরা আরেকটু ফান্ডামেন্টাল কনসেপ্টে। দেখো, নেক্সট আমরা করব যে মনে করো একটা বডি ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করছে। দেখো, এখন থেকে যা করব সবগুলোই আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন ভেবে ইমাজিন করব। কি বললাম? যা করব সব কনসিডারিং ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে এখানে একটা পয়েন্ট আছে, এর রেসপেক্টে একটা অবজেক্টকে আমি দেখছি। ওকে, অবজেক্টটা মুভ করছে এইখান থেকে এই জায়গায়। তাহলে যখন অবজেক্টটা মুভ করবে সে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল এক্সিকিউট করছে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, যখন আমি ওকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে দেখছি, তাহলে এ থেকে বি এই পাথটা কভার করছে না? তার মানে এ থেকে বি এই পাথটা কভার করছে, তার মানে এই আর্ক লেন্থটা কভার করছে। আমরা জানি আর্ক লেন্থ কাকে বলে? যে পার্ট অফ আ সার্কেল, পার্ট অফ দ্য সার্কামফারেন্স অফ আ সার্কেল, সেটাকে আমরা কি বলি? আর্ক লেন্থ বলি। ওকে, তাহলে এ থেকে বিতে গেল। এ থেকে বিতে যাওয়া মানে কি? ও তো একটা আর্ক লেন্থ ক্লিয়ার করলো, তাই না? আচ্ছা, ওর রেডিয়াস এখানেও যা এখানেও তাই না? যে আর্ক লেন্থটা ক্লিয়ার করলো সেটা হচ্ছে এস। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা হয়, জানি এটা। আচ্ছা, এবার না ব্যাপারটা একটু ইন্টারেস্টিং করি। মনে কর যে এইখান থেকে ও আর একটা স্মল পোর্শন এইটুকু মুভ করেছে। আমি এখানে বড় করে আঁকছি, নাহলে চোখে দেখতে পাবে না। ইমাজিন করে এটা খুব স্মল পোর্শন, এই থিটার 1 বিলিয়ন্থের একটা পার্ট হতে পারে। ওকে, এইটুকু যদি আমি ডেল্টা থিটা ভাবি, কি ইমাজিন করলাম? ডেল্টা থিটা। তাহলে এই ডিস্টেন্সটা যে মুভ করলো এটার নাম দেব ডেল্টা এস। কি নাম দেব? ডেল্টা এস। তাহলে যদি ডেল্টা থিটা মুভ করে ওটার নাম দেব ডেল্টা এস। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবি? তাহলে ডেল্টা এস যখন ও মুভ করেছে তখন এইটাকে আমি কিভাবে লিখতে পারি বলতো? ডেল্টা এস ইকুয়ালস টু কি লিখতে পারি? আর ইন্টু ডেল্টা থিটা। গুড। কেন আর লিখলাম? কারণ রেডিয়াসটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই জিনিসটাই খুব পরিষ্কার যে রেডিয়াসটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য আমরা এখানটায় আর লিখবো। ওকে, তাহলে এস ইকুয়ালস টু আর ডেল্টা থিটা। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে ডেল্টা এস মানে আর্ক লেন্থ, ডেল্টা থিটা মানে চেঞ্জ ইন অ্যাঙ্গেল। এখান থেকে আমরা আসব কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। লেখো। অ্যাবসলিউটলি, একদম তাই। তাহলে যত অ্যাঙ্গেল পাল্টাবে তত এস পাল্টাবে। আবার দেখ, যত তাড়াতাড়ি অ্যাঙ্গেল পাল্টাবে এসও তো তত তাড়াতাড়ি পাল্টাবে। এখান থেকে আমরা আসব কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি বলছে? যে আমার যদি একটা ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, একটা পার্টিকেল যদি এখান থেকে এই অবধি যায়, তার মানে অবভিয়াসলি আমি যদি সেন্টারকে ইমাজিন করি তাহলে ও নিশ্চয়ই থিটা অ্যাঙ্গেলটা কভার করছে। ওকে, এবার আমি ইন্টারেস্ট হচ্ছে ঠিক এইটুকু জায়গা ডেল্টা থিটা নিয়ে। তাহলে বি থেকে সিতে গেছে, সাপোজ ওর টাইম লেগেছে টি সেকেন্ড, আরও ভালো করে বললে ডেল্টা টি সেকেন্ড, আর এ থেকে বিতে যেতে ওর টাইম লেগেছে টি সেকেন্ড। ওকে, আমাকে যদি কেউ বলে যে অ্যাভারেজ
অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে আমরা লিখব ওমেগা দিয়ে। কি দিয়ে লিখব? ওমেগা। এটাকে লিখব ওমেগা, ওমেগা। অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে অ্যাঙ্গেলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এটাকে কি লিখব? চেঞ্জ ইন অ্যাঙ্গেল বাই টাইম, তাই না? আচ্ছা, অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ফ্রম এ টু বি যদি বলি, সপ্তশে কি বলবো? অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ফ্রম এ টু বি, থিটা এ মাইনাস থিটা বি বাই টি, নাকি থিটা বি মাইনাস থিটা এ বাই টি? গুড, তাহলে বলবো থিটা বি মাইনাস থিটা এ হোল ডিভাইড বাই টাইম। ওকে, থিটা বি মাইনাস থিটা এ আমরা কি পেয়েছি? থিটা পেয়েছি। কি পেয়েছি? থিটা। তাহলে এটাকে লিখবো ইকুয়ালস টু থিটা বাই টাইম টি। ওকে, আচ্ছা, এটা তো পেলাম অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। বলতো তাহলে বি থেকে সি যদি ভাবি, বি থেকে সি তো খুব অল্প টাইমে হচ্ছে, ডেল্টা টি টাইমে হচ্ছে, তাই না? তাহলে যদি বি থেকে সিতে ভাবি, তাহলে সেটা কি অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো না ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো? গুড, তাহলে এখান থেকে লিখবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করবো। কি দিয়ে? সিম্পল ওমেগা। এটা ওমেগা এবি লিখেছি, এটা সিম্পল ওমেগা। তাহলে ওমেগা ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন অ্যাঙ্গেল বাই ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন টাইম। ওকে, ডেফিনিশনটাও পাল্টে যাবে। দ্যাট উইল বি ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন অ্যাঙ্গেল বাই ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন টাইম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বল। ওটা কোনো ব্যাপার না, আমি এ থেকে বিতে যাচ্ছি এটা বলছি, বি এ লেখ এ বি লেখ একই ব্যাপার, এটা আমাদের কোনো কাজেও লাগবে না। বুঝতে পেরেছিস? ওমেগা এ বি বোঝানো হচ্ছে যে যখন এ থেকে বিতে যাচ্ছে তখন ওর অ্যাভারেজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। আচ্ছা, বাই দ্য ওয়ে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আর একটা নামেও ডাকা হয়, এটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম নয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে যেটাকে 1 টাইম পিরিয়ড দিয়ে লেখা হয়। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, তার মানে ওটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অনেক সময় অনেক জায়গায় দেখবে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুটো দিয়ে লেখা আছে। অরিত্র অসুবিধা হচ্ছে দেখতে? এখানটা চলে হয় তাহলে। ওকে, চলো, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? ডেল্টা থিটা বলবো না? ওকে, তাহলে এটাকে কি লিখবো? ইকুয়ালস টু ডেল্টা থিটা। বা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন টাইমকে কি লিখবো? অরিত্রকে জিজ্ঞেস করছি, কি লিখবো? ডেল্টা টি। সো দ্যাট উইল বি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ওকে, পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার আমরা জানি একটা জিনিস, যে যে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ, এই চেঞ্জটা যত টাইম যায়, যত টাইম আমরা শর্ট করব, তত এই ডেল্টাটাকে জিরোর কাছাকাছি নিয়ে যেতে পারি, তাই না? তাহলে when delta t tends to 0, তাহলে লিখতে পারি ওমেগা ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি। লিখতে পারি এটা। তাহলে ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি কী লিখি? এটাকে কী লিখি? ডেল্টা থেকে কি হয়ে যায়? গুড, ডি থিটা বাই ডিটি। কনসেপ্ট ক্লিয়ার হলো? আগেও করেছি, যখন এই লিমিটটা এত ছোট হয়ে যাবে যে ইট উইল টেন টু 0, তখন ডেল্টাটা চেঞ্জ হয়ে যায় ডি। মাথায় রাখবে যারা ভুলে গেছো, ওয়েন লিমিট টেন্স টু 0 ডেল্টা চেঞ্জেস টু ডি। এটা মাথায় রাখবে, লিমিট যখন টেন্স টু 0 হবে, ডেল্টা কিসে চেঞ্জ হবে? ডেল্টা ডিতে চেঞ্জ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির কনসেপ্ট আমরা বুঝতে পারলাম। এবার আমরা করব যে রিলেশন বিটুইন, বল লিমিট টিটা কি স্যার? লিমিট মানে হচ্ছে একটা অপারেশন। কীরকম বোঝাই? যে ধর একটা স্কেল নিয়ে তুই কাজ করছিস, স্কেলের এখানে 0 আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম একটা মেজারমেন্ট আছে। তুই ধর একটা ডিফারেন্স নিলি,
এইখান থেকে এইটুকু, তাহলে কতটা গ্যাপ হলো? 1 2 3 4 5 6, 6-এর গ্যাপ হয়েছে। তুই কি করলি যে এই গ্যাপটাকে কমিয়ে আনলি, সাপোজ এখান থেকে এইটুকু মেজারমেন্ট নিলি, তাহলে এখানে কতর গ্যাপ আছে? 2-এর গ্যাপ আছে। এটাকে আরও ছোট করে আনলি, তাহলে একটা সময় এসে 1-এর গ্যাপ হবে। আরও ছোট করলি, আরও ছোট করলি, আরও ছোট করলি, তাহলে এরকম ছোট করতে 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 একটা টাইম আসবে যখন এই লাইনটার এই লাইনটার মধ্যে গ্যাপ হবে হয়তো 0.00001। ধর এটাকে আরও অনেক ছোট করলি, সাচ দ্যাট এটাকে ছোট করতে করতে 0.0000 ডট 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 করে 10⁻37 খানা 0, তারপরে 1 হতেই পারে। তার থেকেও ছোট হতে পারে। ইনফাইনাইটসিমাল মানে এত ছোট যে ইনফিনিটিখানা 0-র পরে হয়তো কোনো একটা ডিজিট আছে। বোঝা গেল কথাটা? যেটাকে আমরা কল্পনাও করতে পারি না। এইটা পুরোপুরি একটা থট, এমন একটা কন্ডিশন ধরে নেওয়া যেটা অ্যাবসার্ড, মানে এটা আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু যদি আমরা এরকমটা কল্পনা করি তাহলে আমি ডেল্টা থিটা বাই ডেল্টা টিকে ডি থিটা বাই ডিটি লিখতে পারি। এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তানিশা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, পরিষ্কার হয়েছে প্রজ্ঞা? চলো, আচ্ছা এখান থেকে একটু দেখি, বার করব রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। লেখো রিলেশন between linear velocity and angular velocity। আচ্ছা লিনিয়ার ভেলোসিটিকে কি দিয়ে লিখি আমরা? ভি না ওমেগা? ভি। গুড। তাহলে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ভি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি দিয়ে লিখি? এক্ষুনি দেখলাম ওমেগা। ওকে, তাহলে ভি আর ওমেগার মধ্যে রিলেশন বার করব। আচ্ছা দেখ, আমরা করেছি এস ইকুয়ালস টু আর থিটা, করেছি না? আবার আমরা এটাও করেছি ডেল্টা এস ইকুয়ালস টু আর ডেল্টা থিটা, করেছি না? আচ্ছা কি হবে যদি এর দুপাশে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই? তাহলে এটার দুপাশে ডেল্টা টি দিয়ে ডিভাইড করি, ডিভাইডিং বোথ সাইডস অফ 1 বাই ডেল্টা টি করে দিলাম। তাহলে লিখতে কি পারি? ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়ালস টু আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি করতে পারি। আচ্ছা যদি, আচ্ছা লিমিট করার আগে বলো, চেঞ্জ ইন আর্ক লেন্থ কি? মিটারে প্রেজেন্ট করি, তার মানে আর্ক লেন্থ কী হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কার ইউনিট? স্পিড, তাই না? মানে এটাকে এবার আমরা স্পিড বলবো না, বলবো ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবো ভি দিয়ে, মানে লিনিয়ার ভেলোসিটি। আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি এখনই করেছি, দ্যাট ইজ ওমেগা। সো ভি ইকুয়ালস টু আর ওমেগা। খুব সহজভাবে বোঝা যায়। এই যে ফ্যানটার কথা বললাম, ফ্যানটা ঘুরছে তো, ইমাজিন করো একটা ফ্যান ঘুরছে, এই তো ফ্যানটার ব্লেড, এটা ফ্যানটার বডি, রাইট? ফ্যানটা এরকমভাবে ঘুরছে, এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন। আচ্ছা এখান থেকে তুমি একটা অল্প ডিস্টেন্স নিলে, তাহলে যখন তুমি একটা অল্প ডিস্টেন্স নিলে, সাপোজ r1 ডিস্টেন্স নিলে, ও তো একটা ভেলোসিটি নিয়ে ঘোরা শুরু করবে। তুমি যখন ডিস্টেন্সটা বাড়িয়ে দেবে, তুমি এখান থেকে যখন ডিস্টেন্সটা বাড়িয়ে r2 ডিস্টেন্স নেবে, তখন আর একটা ভেলোসিটি নিয়ে ঘোরা শুরু করবে, তাই না? যদি এটাকে v1 ভেলোসিটি বলি, v2 ভেলোসিটি বলি, কোনটা বেশি বলতো? ফ্যানটার দিকে তাকিয়ে বল, কোনটা বেশি? v2 বেশি। বোঝা গেল? আমাদের এই গল্প থেকে আসি, ফ্যানের ক্ষেত্রে অ্যাঙ্গেলের চেঞ্জ কি পাল্টাচ্ছে? না। তাহলে আর বাড়লে কে বাড়বে? ভি বাড়বে। কে কে বুঝতে পারোনি বলো, আমি আবার বলে দিচ্ছি, আরেকবার বলবো, বুঝতে পেরেছি? চলো দেখো, চলো এটাকে একটুখানি আমরা দেখি। চলো এক্সাম্পলটাকে সহজ করা যাক। একটা ফ্যান ঘুরছে, ফ্যানটা এই জায়গায় তার ব্লেড আছে, কিছুক্ষণ আগে তার ব্লেডটা ছিল এই জায়গাতে। ওকে, কিছুক্ষণ আগে ব্লেড কোথায় ছিল? এখানে। ফ্যানটার উপর একটা পয়েন্টকে নিলাম, অবভিয়াসলি ফ্যান ঘুরছে মানে এই পয়েন্টটা কি হচ্ছে? ঘুরছে। আচ্ছা আমাকে একটা কথা বল, ফ্যান ঘুরছে মানে পয়েন্ট ঘুরছে, দুটো পয়েন্ট নিচ্ছি, একটা লাল পয়েন্ট, একটা সবুজ পয়েন্ট, তাহলে সবুজ পয়েন্টটাও ঘুরছে, লাল পয়েন্টও ঘুরছে, সবুজ পয়েন্টও ঘুরছে। আচ্ছা যদি এই অ্যাঙ্গেলটা হয় 80 ডিগ্রি, লাল পয়েন্টটা কতটা ঘুরেছে?
80 ডিগ্রি, সবুজ পয়েন্টটা 80 ডিগ্রি। আচ্ছা, এইখান থেকে লাল পয়েন্ট অবধি যে ডিস্টেন্সটা, সাপোজ এটা 10 সেন্টিমিটার, ওকে। এখান থেকে সবুজ পয়েন্ট অবধি যে ডিস্টেন্সটা, সাপোজ সেটা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। দুজন তো সেম অ্যাঙ্গেল ঘুরেছে, তাই না? শুধু এর আর 10, এর আর 20 লিখে দিই। এর আর হচ্ছে 10, এর আর হচ্ছে 10, এর এটা R1 দিলাম, R2 দিলাম, R2 হচ্ছে 20। তাহলে একই অ্যাঙ্গেল কভার করেছে, এখান থেকে এইটুকু যেতে সাপোজ টাইম লেগেছে 2 সেকেন্ড। তাহলে একই অ্যাঙ্গেল একই টাইমে কভার করেছে তো, তাহলে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম না আলাদা? সেম। আচ্ছা, যদি ইউনিফর্ম মোশন হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটিও সেম। তাহলে লালের ক্ষেত্রে যা ওমেগা, এর ক্ষেত্রেও সেম ওমেগা, তাহলে ওমেগা দুজনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট। আচ্ছা, প্রথমে লালের ভেলোসিটি দেখি। তাহলে লালের ভেলোসিটি কী হবে? V1 ইকুয়ালস নিশ্চয়ই R1 ইন্টু ওমেগা। সবুজের ভেলোসিটি কী দেখবো? V2 নিশ্চয়ই R2 ইন্টু ওমেগা। তার মানে V2 বাই V1 যদি করি, নিশ্চয়ই R2 ওমেগা বাই R1 ওমেগা। তার মানে V2 বাই V1 ইকুয়ালস টু R2 বাই R1, তাই হচ্ছে না? V2 বাই V1 ইকুয়ালস টু R2 বাই R1, তাই হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে এর আরটা বেশি, তাই আমার এখানে ভেলোসিটি বেশি হলো। ফ্যানটার দিকে একবার তাকিয়ে দেখ, যত দূরে হয় তত তার ভেলোসিটি বেশি হয়, তাই না? যত কাছে হয় তার ভেলোসিটি কম হয়। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে রাজ? পরিষ্কার সপ্তর্ষি, সৌমজিৎ? চলো। হ্যাঁ, সেম বডি আলাদা বডিও হতে পারে। যদি দুটো বডি এরকম হয় যে যারা ওমেগা সেম আছে, দুটো আলাদা আলাদা ফ্যান পাশাপাশি ঘুরছে, দুজনেই সেম আরপিএমে ঘুরছে, তো তাদের ক্ষেত্রে একই গল্প হবে, ঠিক আছে? সেম ওমেগা থাকতে হবে। আচ্ছা, তাহলে ভি আর ওমেগার মধ্যে আমরা রিলেশনটা দেখতে পেলাম। চল। আচ্ছা, এবার আমরা দেখব এর ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট স্কেলার না ভেক্টর? ভেক্টর। তাহলে যদি আর্ক লেন্থের চেঞ্জ হয়, সেটা কি হওয়া উচিত? ভেক্টর হওয়া উচিত। তাহলে আমাদের স্বাভাবিকভাবে দেখে মনে হতেই পারে, স্যার তাহলে তো টাইমকেও ভেক্টর হওয়া উচিত। এই টাইম বলছে ওমেগাকেও ভেক্টর হওয়া উচিত, তাই না? চেঞ্জ ইন অ্যাঙ্গেলকেও তাহলে ভেক্টর হওয়া উচিত। দেখ, থিটা ইজ এ স্কেলার, স্টার দাও। থিটা ইজ এ স্কেলার, বাট আর কিন্তু ভেক্টর। ডেল্টা এস এর চেঞ্জও কিন্তু ভেক্টর হতে পারে, বাট থিটা কি হবে? স্কেলার হবে। এবার থিটা স্কেলার, কিন্তু চেঞ্জ ইন থিটা সেটা স্কেলার নয়। চেঞ্জ ইন থিটা বাই চেঞ্জ ইন টাইম সেটাও স্কেলার নয়। বোঝা গেল কথাটা? সো থিটা ইজ স্কেলার, বাট ডেল্টা থিটা বাই ডেল্টা টি, যেটাকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ইট ইজ এ ভেক্টর। ওকে, শুধু ডেল্টা থিটা স্কেলার, বাট ডেল্টা থিটা বাই ডেল্টা টি হচ্ছে ভেক্টর। বোঝা গেল? তাই ওমেগা ইজ আ ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চেঞ্জ ইন অ্যাঙ্গেল যখনই দেখবো সেটা কিন্তু স্কেলার। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমরা আসি। তাহলে ভেক্টর যদি হয়ে থাকে তাহলে সেটা কেমন ভেক্টর? দেখো, আমরা জানি যে ভি ইকুয়ালস টু ওমেগা আর। আর আমার ভেক্টর, কারণ যত পাল্টাচ্ছে আরটাও কি হচ্ছে? পাল্টাচ্ছে, রাইট? এবার ভেলোসিটি একটা ভেক্টর, তাই না? আমরা জানি আর একটা ভেক্টর, এদের মধ্যে তো প্রোডাক্ট আছে। বাঁ দিকে ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এটা কি হতে হবে যদি বাঁ দিকে ভেক্টর হতে হয়? হ্যাঁ, ডট। দুটো ভেক্টরের ডট হলে ভেক্টর পাই না স্কেলার পাই? স্কেলার পাই। দুটো ভেক্টরের ডট হলে কি পাই? স্কেলার। ভেক্টর পাই না, কিন্তু এখানে ভেক্টর আছে, তাহলে কি প্রোডাক্ট হবে? ক্রস প্রোডাক্ট। তাহলে এখানে কি হবে? ক্রস প্রোডাক্ট। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। আচ্ছা, এটাকে একটু বুঝবো যে এটা ঠিক ঠিক কেমন ব্যাপারটা। দেখো,
ভালো করে বুঝবে। মনে করো যে কোনো এক সময় আর এই দিক বরাবর ডাইরেক্টেড আছে, কোনো এক সময়, আর ওমেগা সাপোজ এই রকম বেরিয়ে আছে। বোঝা গেল কথাটা? ওমেগা কি বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। সাপোজ কোনো একটা সময় ওমেগা বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, দিস ইজ ওমেগা, আর এই দিক বরাবর আছে। আচ্ছা, যদি ওমেগা ক্রস আর করি কীরকম হচ্ছে? এরম হচ্ছে না? এরম হচ্ছে না? তার মানে ওমেগা ক্রস আর করলে আমি যেটা পাচ্ছি সেটা এই ডাইরেকশন বরাবর পাচ্ছি না, তাই তো? তার মানে যদি ওমেগা উপর দিকে হয়, রেডিয়াস ভেক্টর এদিকে হয়, তাহলে ওমেগা ক্রস আর করলে এই দিকে একটা ভেক্টর পাচ্ছি। কি পাচ্ছি সেই ভেক্টরটা? শুনতে পাচ্ছি না, কি পাচ্ছি? গুড, তার মানে পাচ্ছি এখানে ভেলোসিটি ভেক্টর। আচ্ছা, ভেলোসিটি যদি এইদিকে হয়, যে পার্টিকেলটা এখানে থাকবে সে কোন দিকে যাবে? এইদিকে যাবে না? জাস্ট এখান থেকে একটু মুভ করেছে, করে পার্টিকেলটা এই পয়েন্টে এসেছে। যেই এই পয়েন্টে এসছে, ওমেগা বলেছে কি পাল্টায় কি পাল্টায় না? পাল্টায় কি পাল্টায় না? ওমেগা পাল্টায় না, ওমেগা কনস্ট্যান্ট। ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট। লিখে নাও, ওমেগা কনস্ট্যান্ট ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট। হ্যাঁ, ভেক্টর বোঝাবে, এমনি দিলে এমনি ভ্যালু বোঝাচ্ছে, বুঝতে পেরেছিস? যেমন ভেলোসিটি, অ্যারো মারলে ভেক্টর, অ্যারো না মারলে কি বোঝায়? স্কেলার। কিন্তু ভেলোসিটিকে তো বলতে পারি যে ভেলোসিটি ভি ওদিকে রয়েছে। আচ্ছা, ওমেগা চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। এবার কি হলো যে এখান থেকে তাহলে রেডিয়াস ভেক্টরটা পাল্টে গেল, পাল্টে গিয়ে এদিক বরাবর ডাইরেক্টেড হলো। অবভিয়াসলি যখন এদিক বরাবর ডাইরেক্টেড হলো, রেডিয়াস ভেক্টর আমি এদিকে লিখবো। আবার তো ওমেগা ক্রস আর করতে পারি, তাহলে ওমেগা ক্রস আর করলাম, কোন দিকে? ভেলোসিটি ভেক্টর এই দিক বরাবর না? দেখ, ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশনটাও সামান্য করে চেঞ্জ হয়ে গেল না? বুঝতে পারছিস এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে অবভিয়াসলি যত আমি একটু একটু করে মুভ করতে থাকবো, ঠিক সেই রেসপেক্টে একটু একটু করে আমার ভেলোসিটি ভেক্টরটাও চেঞ্জ হতে থাকবে। তোর মনে হচ্ছে না যে এরকম যদি হতে থাকে তাহলে অবভিয়াসলি আমি একটা সার্কুলার মোশনই পাবো? ভালো করে খেয়াল করে দেখ, তাই না? তার মানে আমি কি বুঝতে পারছি যে এর যে মোশনটা হচ্ছে সেটা এই দিকে হচ্ছে না। এটা কোন দিক? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে যদি কোনো অবজেক্ট ইন সার্কুলার পাথ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে ওমেগা উপরের দিকে না ভেতর দিকে? উপরের দিকে। কনসেপ্ট ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা। ওকে, সো ওমেগা ইজ অলওয়েজ ডাইরেক্টেড out of the plane when a body will move in an anti-clockwise direction. Omega is always at the center. Center না, বাইরেও ভাবতে পারি, ভেক্টর তো যে কোনো জায়গায় প্লেস করতে পারি, কিন্তু তার ডাইরেকশন সবসময় উপরের দিকে থাকবে। ওকে, বল। যদি ক্লকওয়াইজ হতো, তোর কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, সেটা ক্লিয়ার করে দেওয়া যাক। ধর ওমেগা ভেতর দিকে, তাহলে ওমেগা কোথায়? ভেতর দিকে। ওই পয়েন্টটার কথাই ভাবি যে তাহলে ওখান থেকে আমরা ঠিক এইরকম একটা রেডিয়াস ভেক্টর বার করে নিয়েছি। আর আমার হিসেব কি? ওমেগা ক্রস আর, তো ওমেগা ভেতর দিকে, তাহলে যদি আমি ওমেগা ক্রস আর করি, আমার বুড়ো আঙুল কোন দিকে? ওমেগা ক্রস আর, বুড়ো আঙুল কোন দিকে? এই দিকে না? এই দিকে না? তাহলে আমার ভেলোসিটি ভেক্টর কোন দিকে হবে? এই দিকে না? বোঝা গেল? তাহলে যদি এরকম কারেসপন্ডিং আরও কয়েকটা লেন্থ নিই, তাহলে ভেলোসিটি ভেক্টরগুলো কি হবে? দে উইল কিপ অন চেঞ্জিং ক্লকওয়াইজ। তাহলে কোন দিকে সে মুভ করবে তখন? ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনও পেতে পারি, আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনও পেতে পারি। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? না, চলো তাহলে আমরা ভেক্টর ফর্ম বুঝে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এবার অ্যাক্সেলারেশনটাও বুঝবো? হ্যাঁ, বোঝো। আচ্ছা, ভালো করে দেখবে, আমরা ভি ইকুয়ালস টু ওমেগা আর লিখি, তাই না? ভি ইকুয়ালস টু ওমেগা আর লিখি। আচ্ছা, দেখ ভালো করে দেখব যে এই রিলেশন দিয়ে আমরা একমাত্র একটা কেসেই করতে পারবো।
কোন কেসটা? যে কেসে ওমেগা পাল্টাচ্ছে, কারণ আর তো আমার কনস্ট্যান্ট। ভালো করে বোঝো, খুব কনসেপচুয়াল কথা বলছি। আমার আর তো কখনো পাল্টাবে না। আর যদি ইনকেস পাল্টে গেল, সার্কুলার থাকবে না। সার্কুলার মোশনের প্রথম ডেফিনিশনই হচ্ছে আর উইল নেভার চেঞ্জ, ওর জন্যই ওটা সার্কুলার, ফিক্সড রেডিয়াস থাকে। তাহলে এখানে যদি এইটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার একমাত্র পসিবিলিটি যেটা দিয়ে আমি এর ডেরিভেটিভ যদি করি, তাহলে লিখতে পারি এখান থেকে যে ডিভি ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ ওমেগা আর, আর কনস্ট্যান্ট আর বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে একমাত্র এটা লিখতে পারি সেটা আর ডি ওমেগা ডিটি। আর তো কিছু আমি লিখতে পারি না, আমি এটাই লিখতে পারি। তো ডিভি ডিটি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটাকে আমি এ দিয়ে লিখি। তাহলে সেটা ইকুয়ালস টু আর ইন্টু ডি ওমেগা ডিটিকে আমরা আলফা দিয়ে লিখি। একে আমরা কি বলবো? একে বলবো আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশন, আলফাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই না? ইউনিফর্ম সার্কুলার মোশনে কি ওমেগা আমার পাল্টায় না। তাহলে এইটা একমাত্র কখন ভাবতে পারি? যখন নন ইউনিফর্ম সার্কুলার মোশন হবে, তার মানে যখন ইটসেলফ ওর ওমেগাটা চেঞ্জ হতে থাকছে, রাইট? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে চলো আমাদের ছবিটাকে একটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য একটু দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, ফর আ নন ইউনিফর্ম সার্কুলার মোশন, for a non-uniform circular motion, ছবিটাকে ভালো করে বুঝতে হবে, ছবিটা না বুঝলে কোনো লাভ হবে না। দেখো, নন ইউনিফর্ম সার্কুলার মোশন ও সার্কুলার মোশন, তারও কিন্তু রেডিয়াসটা চেঞ্জ হবে না। রেডিয়াস তার সবসময় কনস্ট্যান্টই থাকবে, দ্যাট উইল অলওয়েজ বি আর। দুটো পয়েন্টের কথা ভাববো, একটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট এ, একটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট বি। নন ইউনিফর্ম, তার মানে তার তো ডাইরেকশন পাল্টাচ্ছেই, কিন্তু অ্যালং উইথ দ্য ডাইরেকশন তার স্পিডও কনস্ট্যান্ট থাকবে না। তার মানে ফার্স্ট লজিকই হচ্ছে স্পিড নট কনস্ট্যান্ট। বোঝা গেল? আচ্ছা, আমাকে সবাই বলো, স্পিড যদি চেঞ্জ হয় তাহলে লিনিয়ার স্পিড চেঞ্জ হচ্ছে, মানে লিনিয়ার স্পিড যদি চেঞ্জ হয় তার মানে লিনিয়ার অ্যাক্সিলারেশন কি সেম থাকবে না চেঞ্জ হবে? তার লিনিয়ার স্পিড চেঞ্জ হলে লিনিয়ার অ্যাক্সিলারেশন সেম থাকতেও পারে, চেঞ্জ হতেও পারে, দুটোই হতে পারে। যদি ইউনিফর্মলি লিনিয়ার স্পিড চেঞ্জ হয় তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে। যদি লিনিয়ার স্পিডটা ইউনিফর্মলি চেঞ্জ না হয় তাহলে অ্যাক্সিলারেশনটাও চেঞ্জ হবে। কনসেপচুয়াল জিনিস ছিল, মাথায় রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে এটা বুঝতে পারলে, আচ্ছা ধরো আমরা ইজি ভাবছি, আমরা ভাবছি যে আমাদের এই স্পিডটা ইউনিফর্মলি চেঞ্জ করছে। তার মানে ধরো এইখানটায় যদি আমার স্পিডটাকে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এখানে আমার স্পিড সাপোজ 20 মিটার পার সেকেন্ড, এবং এখান থেকে এইটুকু আসতে তার টাইম লেগেছে 2 সেকেন্ড। ওকে, তাহলে লিনিয়ার স্পিডের তো একটা চেঞ্জ হয়েছে। কত থেকে কত? কত থেকে কত? 10 থেকে, বলতে পারবে লিনিয়ার স্পিডের চেঞ্জ তাহলে কতটা? 10, মানে 20 - 10, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। কত টাইমে? 2 সেকেন্ডে। অ্যাক্সেলারেশন কত? 5। তাহলে কি করলাম? এই স্পিড মাইনাস এই স্পিড বাই টাইম করলাম, তাই না? এই স্পিড মাইনাস এই স্পিড বাই টাইম করলাম। আচ্ছা, তাহলে এখানে স্পিড ধরছি ভিবি, এখানে স্পিড ধরছি ভিএ। তাহলে আমি কি করলাম যে ভিবি মাইনাস ভিএ বাই টাইম, এটাকে বলছি লিনিয়ার অ্যাক্সিলারেশন। লিনিয়ার অ্যাক্সিলারেশনকে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনও বলি। মাথায় রাখবে, এটাকে বড় বড় করে লিখে নাও যে এটাকে লিনিয়ার বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলা হয়। ওকে, বলছি কেন বলি না, বলছি। আমরা এই ভাষাটা বেশি প্রয়োগ করব। কোনটা? ট্যানজেনশিয়াল। উইল ইউজ দ্য ওয়ার্ড ট্যানজেনশিয়াল। ট্যানজেন্ট বরাবর কাজ করছে না,
ট্যানজেন্ট বরাবর কাজ করছে না? তাহলে যেটা ট্যানজেন্ট বরাবর কাজ করে সেটা ট্যানজেনশিয়াল। লিনিয়ার, বাট এখানে বলবো কি ট্যানজেনশিয়াল, কারণ যে কোনো পয়েন্টে ওটা ট্যানজেনশিয়ালি কাজ করবে। ওকে, আচ্ছা, এটা বুঝলাম। কিন্তু একই সাথে সাথে আমার তো এ ঘুরছে, তোমার ডাইরেকশনের জন্য এর তো একটা সেন্টিমেন্টাল অ্যাক্সিলারেশন আমার ছিল, ওটা কি ভেলোসিটির উপর ডিপেন্ড করতো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই মোমেন্টের ভেলোসিটির উপর ডিপেন্ড করতো। এই দেখো, এইটা ধরো AR1, এইটা ধরো AR2। AR1-এর ফর্মুলা কী ছিল? v²/r করেছিলাম, মনে আছে? মনে আছে? কেউ জানো? আচ্ছা চলো একটা প্রুফ করবো, ছেড়ে দাও। তাহলে এখানে দেখো AR1 AR2, তার মানে এই দিকের অ্যাক্সেলারেশনটাও কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? এই দিকের অ্যাক্সেলারেশনও কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তার মানে এর দুটো অ্যাক্সেলারেশন আছে, একটাকে AT বলছি, একটাকে AR বলছি। AR-কে বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন। কি বলা হয় এটাকে? রেডিয়াল অ্যাক্সিলারেশন। ওকে, রেডিয়াল অ্যাক্সিলারেশন কার উপরে ডিপেন্ড করে? সেই পয়েন্টের ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। আচ্ছা আসবো, আমরা এটা প্রুফ করে নেবো। তাহলে আমাদের মূল যে জিনিসটা সেটা আমরা বুঝে গেলাম যে অ্যাট এনি পয়েন্ট দুটো অ্যাক্সিলারেশন কাজ করছে, একটা কাজ করছে টুয়ার্ডস ইস রেডিয়াস, একটা কাজ করছে টুয়ার্ডস ইস ট্যানজেন্ট। আচ্ছা, যে কোনো একটা মোমেন্টে আমি যে কোনো একটা ইমাজিনারি জায়গায় ধরলাম যে এই দিকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কাজ করছে এটি, আর এই রেডিয়াস বরাবর যে অ্যাক্সিলারেশন কাজ করছে সেটা AR। বলতে পারবি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। গুড। আচ্ছা, দুটো ভেক্টর উইচ আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার, এর রেজাল্ট্যান্ট যদি বার করতে হয় আমরা এরকম ড্র করে তার ডায়াগোনাল দিয়ে বার করতে পারি। তাহলে এইটা যদি রেজাল্ট্যান্টটা A ভাবি, তাহলে A ইকুয়ালস টু লিখতে পারি √AR² প্লাস AT² প্লাস 2AR/AT cos 90 লিখতে পারি। cos 90 কত? 0। তাহলে এটাকে লিখতে পারি √AR² প্লাস AT²। দিস ইজ দি অ্যাক্সেলারেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট। রেশমি, বুঝতে পেরেছিস যে কেন ওটাকে অ্যাক্সেলারেশন বলি না? কারণ দুটো পার্ট থাকে, একটা রেডিয়াল পার্ট থাকে, একটা ট্যানজেনশিয়াল পার্ট থাকে। হ্যাঁ বল না বনিল। হোক না তো, কি যায় আসে, ওটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এটা নিয়ে ইন্টারেস্ট যে দুটো হতে পারে, এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে। কিন্তু আমরা বলছি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কি সার্কুলার মোশন? গুড, শুনতে পাইনি, কি সার্কুলার মোশন? এবার দেখি ইউনিফর্ম সার্কুলার মোশনের গল্পটা কেমন পাল্টে যায়। দেখো, ইউনিফর্ম সার্কুলার মোশনে আমার ভেলোসিটি তো চেঞ্জ হয় না। তাহলে যদি ভেলোসিটি চেঞ্জ না হয়, মানে ভেলোসিটি চেঞ্জ হয়, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি চেঞ্জ হয় না, তাহলে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে? না। VA মাইনাস VB তাহলে কত হবে? 0। ক্লিয়ার সপ্তর্ষি? ক্লিয়ার? VA মাইনাস VB কত হবে? 0। তার মানে তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এক্সিস্ট করছে না। তাহলে একমাত্র কোন অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে? রেডিয়াল। আচ্ছা, এবার দেখো, এটা একটা বডি যে ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করছে, আ বডি ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। মনে করো বডিটা এইখান থেকে এইখানটাতে যাচ্ছে, রাইট? এই পয়েন্টটা ধরো A, এই পয়েন্টটা ধরো B। বডিটা কোথা থেকে কোথায় যাচ্ছে? A থেকে B তে যাচ্ছে। আচ্ছা, আমরা যখন ছবিটা করছি আমরা বড় করে এঁকছি কারণ চোখে দেখা যাবে না। তোমরা ভাববে যে এইখানে যে থিটাটা আছে এটা ভীষণ ছোট, ভীষণ ছোট। ওকে, আচ্ছা, একটা একটা করে দেখব। দেখো, এইটা যদি R হয়, এইটা যদি ডেল্টা থিটা হয়, তাহলে এইটাকে আমি ডেল্টা S বলতে পারি তো। আবার এই পয়েন্টে একটা ভেলোসিটি ছিল এই দিকে, তার নাম দিলাম V1 দিতে পারি। এই পয়েন্টে একটা ভেলোসিটি ছিল, তার নাম দিলাম V2। আচ্ছা, আমি যদি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করি, দেখো ট্রায়াঙ্গেলটা V1 এই দিকে, তাহলে এই দিকে V1 দিলাম, V2 এই দিকে, তাহলে এই দিকে V2 দিলাম, এইটাকে জুড়ে দিলাম, এটাকে জুড়ে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেল ডেল্টা থিটা আর এর মধ্যে অ্যাঙ্গেল ডেল্টা থিটা দুটো কি সেম না আলাদা? সেম।
লিখতে পারি। আচ্ছা এইটাকে লিখতে পারি ডেল্টা ভি, চেঞ্জ ইন ভেলোসিটি। যদি ধরি ভেলোসিটি চেঞ্জ মানে যে সবসময় ম্যাগনিটিউডের চেঞ্জ এমন তো না, ডাইরেকশনের চেঞ্জ হতে পারে, তাহলে ভেলোসিটি তো পাল্টেছে, তাহলে এটা চেঞ্জ ইন ভেলোসিটি, রাইট? এটাকে নাম দিলাম v1, এটাকে নাম দিলাম v2। পরিষ্কার? আচ্ছা এইটুকু তো আমার ডেল্টা এস, তাই তো? আচ্ছা আমি কি এরকম বলতে পারি যে যদি এ আর বি পয়েন্টটা খুব কাছাকাছি হতো তাহলে আমি এইটাকে এরকম না দেখে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে পেতাম, বলতে পারি? হ্যাঁ, তাহলে এখানে সেটা হতো ডেল্টা এস, এটা ডেল্টা থিটা, এটা আর, বলতে পারি? আবার এটাও তো আমি একটা ট্রায়াঙ্গেলই ভাবছি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল সেম, তাহলে বলতে পারি এখান থেকে যে ডেল্টা এস বাই আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি ওয়ান, বলতে পারি? ডেল্টা এস বাই আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি ওয়ান, বলতে পারি? আচ্ছা এবার আমি ভি ওয়ান ভি টু না ধরে এটাকে সিম্পলি ভি ধরছি, আমার যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাহলে এটাকে সিম্পলি ভি ধরলাম। ওকে, এখান থেকে বলতে পারি যে অর ডেল্টা ভি ইকুয়ালস টু ভি বাই আর ইন্টু ডেল্টা এস। প্রশ্ন হচ্ছে কেন স্যার এটাকে তুমি ভি ওয়ান থেকে ভি ধরলা, কেন ধরলাম? কেউ বলতে পারবে কেন ধরলাম এটাকে ভি ওয়ান থেকে ভি? এনিওয়ান? না, স্পিড সেম থাকছে। আমি কি ভেক্টর কাজ করছি এখানে? না, তাহলে ভি এর ভ্যালু কোনোদিন পাল্টাবে না, ভি কনস্ট্যান্ট তো, ইউনিফর্ম সার্কুলার মোশন, ভি, শুনতে পাইনি, ভি আর আর পাল্টাচ্ছে এখানে, আর ভি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, ডাইরেকশন পাল্টেছে। ভি ওয়ান ভি টু না লিখলে এটা বুঝতে পারতিস না, তার জন্য আমার এরমভাবে লিখতে হলো। তাহলে একটা জিনিস বল, ভি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা ভি তো ডেল্টা এস এর সাথে প্রপোর্শনাল, তাই না? আচ্ছা আমি যদি এখানে বোথ সাইডে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই ডেল্টা টি কি হবে? ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়ালস ভি বাই আর ইন্টু ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই না? ডেল্টা ভি বাই ডেল্টা টি কী হয়? অ্যাক্সিলারেশন। এবার এখানে মনে হচ্ছে স্যার তাহলে এখানে ডেল্টা ভি বাই ডেল্টা টি কেমন অ্যাক্সিলারেশন? আমার তো ভি চেঞ্জ হচ্ছে না। এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টির কথা বলছি এটা চেঞ্জ ইন ভেলোসিটি হিসেব করে বলছি, এখানে ম্যাগনিটিউডের গল্প নয়। বোঝা গেল কথাটা? তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা হবে দ্যাট ইজ রেডিয়াল অ্যাক্সিলারেশন এ আর। পরিষ্কার হলো কথাটা? ফিজিক্স করছি, মাথায় রাখতে হবে, ম্যাথ করছি না। প্রত্যেকটা জায়গায় কোথায় কি ব্যবহার করছি লজিক দিয়ে বুঝতে হবে। ওকে, এখানে ভি এর ভ্যালু সেম কেন রাখলাম? কারণ আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করলাম। কিন্তু এখানে ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাহলে তো হিসেব মতো ডেল্টা ভি স্যার জিরো হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু যদি তার চেঞ্জ হয় তাহলে ডেল্টা ভির লেন্থ কি এক্সিস্ট করছে কি করছে না? করছে। বোঝো, ইটস ভেরি কনসেপচুয়াল থিং। ওকে, ভি এর ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, মানে যেটা ভি টু সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ভি, কারণ সেটা কনস্ট্যান্ট। দুটো ভি হওয়া সত্ত্বেও যেহেতু ভেক্টোরিয়ালি ভাবছি তাহলে ডেল্টা ভি এক্সিস্ট করছে, ডেল্টা ভি কিন্তু জিরো নয়। আমি কিন্তু একটা লাইনে কাজ করছি না, ও কিন্তু চেঞ্জ হচ্ছে তার ডাইরেকশন, তাই ডেল্টা ভি কিন্তু এক্সিস্ট করছে। তাই ডেল্টা ভি বাই ডেল্টা টি এক্সিস্ট করছে, এবং এই ডেল্টা ভি বাই ডেল্টা টি কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেশন না। এই যেটুকু অ্যাক্সিলারেশন হচ্ছে দ্যাট ইজ ডিউ টু দি রেডিয়াল পার্ট। তাহলে এটাকে কি লিখতে পারি? এ আর। বুঝতে না পারলে আবার বলবো, বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার? জোরে হ্যাঁ বলো তাহলে। গুড। তাহলে এ আর ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি বাই আর ইন্টু ডেল্টা এস বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। কি হয়? দাঁড়া, কি বলছিস? লিনিয়ার অ্যাক্সিলারেশন? লিনিয়ার অ্যাক্সিলারেশন ডিরেকশনের জন্য হতেই পারে, মানে সেটা আমার কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট নাই। আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যখন আমার ভেলোসিটির ডাইরেকশন পাল্টালো, এখানে একটা ডাইরেকশনের চেঞ্জ হয়েছে, যে ডাইরেকশনের চেঞ্জ হয়েছে সেটা রেডিয়াল অ্যাক্সিলারেশনের জন্য হয়েছে। আর লিনিয়ার ভেলোসিটি অবশ্যই চেঞ্জ হয় ডাইরেকশনের জন্য, কেন হবে না? লিনিয়ার অ্যাক্সিলারেশন যদি হতো তাহলে তো আমরা ইউনিফর্ম নিয়ে কাজ করতে পারতাম না, তাহলে তো আমরা এটাকে আর ভি লিখতাম না, ভি ওয়ান ভি টু ধরে করতে হতো, তার অঙ্কটা আলাদা হতো, জিনিসটা একই রকম দেখতে হতো, অঙ্কটা তার আলাদা হতো। বোঝা গেল কথাটা? এখানে তো এটা সেম রয়েছে। আচ্ছা এটা যদি আলাদা হতো তাহলেও তো ডেল্টা ভি হতো। কনসেপ্ট ক্লিয়ার করো, ফিজিক্স কিন্তু এটা, ম্যাথ নয়। আবার বলছি, এখানে দুটো যদি আলাদা হতো তাহলেও তো ডেল্টা ভি হতো,
কারণ ডাইরেকশন পাল্টাচ্ছে। ইনফ্যাক্ট যদি এটা জিরো না হতো, যতক্ষণ না এটা জিরো হবে ততক্ষণ আমি ডেল্টা ভি পেতাম। তার মানে আমার ডেল্টা ভি এক্সিস্ট করতো, ভেলোসিটি চেঞ্জ হলেও করতো, না হলেও করতো। ভেলোসিটি সেম থাকার জন্য একরকম ডেল্টা ভি পেলাম, তাহলে তার কন্ট্রিবিউশন কোন অ্যাক্সেলারেশনের, সেটা কি ট্যানজেনশিয়ালের কোনো গুণ থাকবে তার মধ্যে? না। যদি এখানে ভেলোসিটি পাল্টাতো তখন আমি আরেকটা ডেল্টা ভি পেতাম, কিন্তু সেই ডেল্টা ভির মধ্যে কে কে থাকতো? ট্যানজেনশিয়ালও থাকতো, রেডিয়ালও থাকতো। ফান্ডামেন্টাল ঢুকেছে মাথায়? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড। তার মানে এ আর পেলাম, এটা ইকুয়ালস টু ভি বাই আর। এবার ডেল্টা এস বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট কী হয়? ভেলোসিটি। ভেলোসিটির ভ্যালু কি পাল্টাবে? তাহলে এখানে যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট হবে তার যা ভ্যালু হবে সেটা আমার কনস্ট্যান্ট না? কিরম মজার জিনিস দেখ, ঠিক আছিস? তাই এটা হয়ে গেল ভি। অর এ আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। লিখে নাও প্রত্যেকে, এ আর অ্যাট এনি পয়েন্ট ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটাকে বক্স করে একটা রেজাল্ট বক্স দিয়ে বানিয়ে দাও। হ্যাঁ রেশমি, আমরা কি ডেল্টা এস বাই ডেল্টা টিকে কখনো ডেল্টা ভি বলি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট কে কি কখনো চেঞ্জ ইন ভেলোসিটি বলি? না। কি বলি? ভেলোসিটি অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। বোঝা গেল? পরিষ্কার হয়েছে? গুড। ধর একটা বডি এইখান থেকে তার জার্নি শুরু করেছে, এইখান অবধি গেছে, ওকে? এইটা সাপোজ 10 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার, 2 সেকেন্ডে গেছে। তুই কী করে বার করিস? 15 মাইনাস 10/2, তাহলে কী হয়? 15 মাইনাস 10/2 নিশ্চয়ই 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড। তুই কি এটাকে ডেল্টা ভি বলিস না ভি বলিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, এইটুকু একদম পরিষ্কার। তাহলে আমরা এইটুকু পুরোপুরি বুঝে গেলাম। আচ্ছা, আমরা কি একটা জিনিস খেয়াল করলাম? এই যে এ আর পেয়েছি, এ আরের ডাইরেকশনটা পাল্টাচ্ছে, ভি কনস্ট্যান্ট না চেঞ্জিং? আর কনস্ট্যান্ট না চেঞ্জিং? তাহলে এ আর এর ভ্যালু কি হলো? জিরো কোথা দিয়ে হচ্ছে? দুটোই কনস্ট্যান্ট। তাহলে এ আর এর ভ্যালু কি হলো? শুনতে পাইনি? গুড। তার মানে রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট in magnitude but changing in direction. Velocity is also constant in magnitude but changing in direction in case of UCM. বোঝা গেল? Concept clear? Okay.